এর মধ্যে একজন মানে আমার ছেলের সাথে কথা বলতে আমি ভয় পাই। আমি যে লকটা খুলবো, খুলে আমি বারান্দা যে একটু মানে সারাউন্ডিংসটা দেখবো, আমি সেই সাহসটা আমি করিনি। দেশে মহামারীর 1 বছর, টিকা এনেছে স্বস্তি, করোনার শিক্ষায় স্বাস্থ্য খাতের ক্ষত সারানোর তাগিদ। মশার উৎপাত থেকে মুক্তিতে এবার ঢাকা উত্তর সিটির এলাকাভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম। কিউলেক্স নিধনে সকাল বিকাল একযোগে ছিটানো হবে ঔষধ। সস্তা আর সুতি কাপড়ের পোশাক রপ্তানি করেই বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ। বাড়তি চাহিদার সিনথেটিক পোশাক তৈরি পৌঁছে দেবে শীর্ষে, সরকারি নীতি সহায়তার তাগিদ। এবং ১১২তম আন্তর্জাতিক নারী দিবসেও অশিক্ষা আর কুসংস্কারের বেড়াজালে আটকে সমতা, বৈষম্যের আধার কাটিয়ে মানুষ হিসেবে স্বীকৃতি এখনো স্বপ্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। করোনার সঙ্গে 1 বছর পার করল বাংলাদেশ। ভয় শঙ্কা কাটিয়ে কোভিড-19 এখন যাপিত জীবনের অংশ। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে টিকা। তবু শুরুতে যারা ভুগেছেন এখনও অজানা আতঙ্ক তাড়া করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সদ্য উন্নয়নশীল তকমা লাগানো দেশটি। তবে করোনাকালে স্বাস্থ্য খাতের যে ক্ষতগুলো বেরিয়ে এসেছে ভাবতে হবে সেগুলো নিয়েও। রাশেদ লিমনের রিপোর্ট। টোলারবাগের এই বাড়ি থেকেই শুরু করোনার মৃত্যুর মিছিল। সেই সব দিন মনে হলে এখনো আতঙ্কে জমে যান এখানকার মানুষ। দুঃসহ স্মৃতি কিছুটা মলিন হলেও বেদনা কি ভুলতে পেরেছেন তারা? প্রথম মরাটা আমাদের ঘরে, দ্বিতীয়টা আমাদের ঘরেই। এমন আতঙ্ক যে শুনশান অবস্থা, শিয়াল কুকুরও ডাকতে ভয় পায়। তখন আমরা এমন অবস্থায় যে আমরা ঘরের মধ্যে একজন মানে আমার ছেলের সাথে কথা বলতে আমি ভয় পাই। আমি যে লকটা খুলবো, খুলে আমি বারান্দা যে একটু মানে সারাউন্ডিংসটা দেখবো, আমি সেই সাহসটা আমি করিনি। দেশের প্রথম লকডাউন রাজধানীর উত্তর টোলারবাগ এলাকার জীবন এখন অনেকটাই স্বাভাবিক। আল্লাহর রহমতে অনেক কমে গেছে করোনাটা। কিভাবে এটা ট্রিট করতে হবে সেই নিয়মগুলো শিখে গেছি। আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি, বেড়াচ্ছি, কোনো প্রকার সমস্যার সম্মুখীন এ পর্যন্ত হয়নি। আমরা যে 3 জন রোগী শনাক্ত করেছি তার মধ্যে 1 জন মহিলা, 2 জন পুরুষ। 8ই মার্চ 2020 সব ভয় আর শঙ্কাকে সত্যি প্রমাণ করে বাংলাদেশে শনাক্ত কোভিড-19 পরিবারের সদস্য শনাক্ত করেছি আমরা। সময় গড়ায় বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। লকডাউনে যায় বাংলাদেশ। গণপরিবহন থেকে শুরু করে অফিস আদালত সব বেঁধে যায় সীমিত পরিসরের বেড়াজালে। থমকে যায় সবকিছু, যেন বন্দী হয় প্রকৃতির কাছে। 365 দিন বাদে বাংলাদেশে কোভিড-19 শনাক্ত 5,50,330 জন। মৃত্যুর সংখ্যা 8,462। পরিসংখ্যানটা স্বস্তিদায়কই মানছেন বিশেষজ্ঞরা। তবে করোনার স্বাস্থ্য খাতের যে রূঢ় বাস্তবতা বের করে এনেছে সেটা নিয়ে ভাবার তাগিদ তাদের। ভ্যাকসিন প্রাপ্তিতে সরকার দূরদর্শিতা দেখিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতাগুলো আমাদের কাছে অবভিয়াস হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য যদি আমরা একটা অ্যাকশন নিতে পারতাম তাহলে সবচেয়ে বড় উপকার হতো। এ পর্যন্ত 50 লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন ভ্যাকসিন নিতে, যার মধ্যে 37 লাখ টিকার আওতায় এসেছে। এখন সবাই আশার আলো দেখছেন। নিউ নরমাল থেকে এখন চলছে নরমাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা। তবে সামনের সেই পথটা খুব একটা মসৃণ হবে না। বন্ধুর সেই পথ পাড়ি দিতেও সাফল্য দেখাবে বাংলাদেশ, প্রত্যাশা এতটুকুই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মশা নিধনে উত্তর সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এই মুহূর্তে মিরপুরের শাগুফতা খাল এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির। নাবিলা, আপনি জানেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনে একটি ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। আজ সকালে রাজধানীর মিরপুরের শাগুফতা খাল থেকে মূলত সেই প্রোগ্রামটি শুরু করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি শাগুফতা খালে মশার লার্ভা ধ্বংসের যে প্রক্রিয়াটি ছিল সেটির মাধ্যমে মূলত আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন। আমরা এখন আছি রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সেখানে লার্ভা নিধনের মাধ্যমে
মাধ্যমে মূলত আজকের এই কর্মসূচিটি এখনও চলছে। এখন মূলত ড্রেন যেগুলো রয়েছে সেই কাভার্ড ড্রেনগুলোর ভিতরে ফগিংয়ের মাধ্যমে সেই ড্রেনগুলোতে মূলত করা হয়েছে। তো সেইগুলোতে ফগিং করা হয়েছে। সেই ফগিংয়ের মাধ্যমে মশার যে উৎপত্তিস্থল, আবাসস্থল, সেগুলো ধ্বংস করা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রোগ্রামে 1200 মশক নিধন কর্মী কাজ করবেন। পাশাপাশি এই ব্যবস্থাটি মনিটরিংয়ের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 200 মনিটরকারী অর্থাৎ তদারককারী কর্মকর্তাও নিয়োগ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন যে এই মশার যে ওষুধগুলো ছিটানো হচ্ছে বা লার্ভা ধ্বংসের যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে সেটি কতটা কার্যকর হচ্ছে সেটিও কিন্তু পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি এখানে কীটতত্ত্ববিদ যারা রয়েছেন তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে, তারা মূলত সেটি তদারক করবেন। পাশাপাশি মাঠে তদারকির জন্য 200 জন কর্মকর্তাকে নিয়োগ করেছে সিটি কর্পোরেশন। তো এই রাজধানীর বিভিন্ন এলাকাতে আসলে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডকে 10টি অঞ্চলে ভাগ করে এই প্রোগ্রাম চালানো হচ্ছে। এই প্রোগ্রাম আজ অর্থাৎ 8ই মার্চে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চ রাজধানীর হরিরামপুরে অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হরিরামপুর এলাকায় এই মশা নিধনের মাধ্যমে মূলত এটি শেষ হবে। তবে কীটতত্ত্ববিদ যারা রয়েছেন, পাশাপাশি যারা এটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, তারা বলছেন এই প্রোগ্রামটি শেষ করেই যেন সিটি কর্পোরেশন থেমে না যায়। এই প্রোগ্রামের পাশাপাশি মশার লার্ভা উৎপত্তিস্থল, আবাসস্থল যেন ধ্বংস করা হয়, সেই কার্যক্রমগুলো যেন চলমান থাকে। পাশাপাশি যে খালগুলো পরিষ্কার করা হচ্ছে এবং জলাশয় বা ডোবাগুলো পরিষ্কার করা হচ্ছে সেগুলোতে পানির প্রবাহ সচল রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাবিলা, এই ছিল রাজধানীর মিরপুর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। নাবিলা। মিরপুরের শাগুফতাখাল এলাকা থেকে মশা নিধনের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার শাকির আহমেদ। সস্তা আর সুতি কাপড়ের পোশাক রফতানি করেই বাংলাদেশ বিশ্ববাজারে এখনও দ্বিতীয় অবস্থানে। কিন্তু বাজারে দ্রুত চাহিদা বাড়তে থাকা সিনথেটিক বা কৃত্রিম সুতার পোশাকে পিছিয়ে এদেশের উদ্যোক্তারা। তারা বলছেন এই ধরনের কারখানায় তুলনামূলক বড় বিনিয়োগের ঝুঁকি মোকাবেলায় দরকার সরকারের বিশেষ নীতি সহায়তা। অর্থনীতিবিদরা প্রণোদনা কাঠামো পরিবর্তনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরামর্শ দিয়েছেন। দেশের রপ্তানি আয় এবং কর্মসংস্থানে বহু বছর ধরে নেতৃত্ব দিচ্ছে পোশাক শিল্প। তবে এ খাতে পণ্য বৈচিত্র্য বাড়েনি আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী। রপ্তানির সিংহভাগ জুড়েই আছে সুতি কাপড়ের টি শার্ট, শার্ট, ট্রাউজার। যদিও টেকসই ও ফ্যাশনেবল হিসেবে বিশ্ববাজারে বাড়ছে পলিয়েস্টারের মতো কৃত্রিম সুতার পোশাকের চাহিদা। উদ্যোক্তারা বলছেন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা তো হ্যাবিচুয়েট হয়ে গেছি কম দামের জিনিস বা ইত্যাদি মিডল শার্ট আর এসব যেগুলো আছে রেগুলার দিন। কটনের একটা টি শার্টের যে দাম সিনথেটিক টি শার্ট 4 গুণ 5 গুণ বেশি। তো আমি একই সময় কিন্তু ওইটাই করতে পারি যদি আমার টেকনোলজি ঠিক থাকে, আমার মেশিন ওয়েল ইকুইপড আমার ফ্যাক্টরি হয়, যেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি করলে 20-25 কোটি টাকা হয়ে যায়, সে 200-300 কোটি টাকা একটা ফ্যাক্টরি করতে লাগবে। প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূর করতে হবে, তারা কিন্তু কোনো উদ্যোক্তা যেচে গিয়ে রিস্ক নেবে না। তো এই পলিসিগুলো করা দরকার সরকার। নিট পোশাকের প্রায় 85% এবং ওভেন পোশাকের 35% সুতা ও কাপড় স্থানীয় কারখানাগুলো সরবরাহ করলেও উৎপাদিত সুতা ও কাপড়ের মাত্র 15 থেকে 20% সিনথেটিক বা কৃত্রিম। তাই এ ধরনের পোশাক রপ্তানি বাড়াতে স্থানীয় কাঁচামাল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জকে তুলে ধরছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা বিশেষভাবেই চাচ্ছি যে তারা বিশেষায়িত পণ্যে যান, তারা নন কটন পণ্যে তারা উদ্যোক্তারা যান, সুতরাং তাদেরকে পলিসি সাপোর্টের অংশ হিসেবে বর্তমানে যে ক্যাশ ইনসেন্টিভগুলো রয়েছে ওই টাকাটিকে ব্যবহার করে তাদেরকে বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য যদি সেখানে 2% হারে যদি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যায় তাহলে তারা কিন্তু আকৃষ্ট হতে পারে। বিদেশি বিনিয়োগকারীদেরকে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যদি ওই ধরনের পণ্য উৎপাদন করার জন্য তাদেরকে আনা হয় তাহলে তাদেরকে দেখে আমাদের উদ্যোক্তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু বিনিয়োগে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে শুল্ক সুবিধা হারালে বিশ্ববাজারে যে বাড়তি প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশের পোশাক খাত, তা মোকাবিলায় উচ্চ মূল্য সংযোজন করা যায় এমন পোশাক উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ফুটফুটে নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ এক কোমল মুখ। তার পরিচয় হওয়া উচিত ছিল কেবলই একজন মানুষ। বড় জোর প্রশ্ন থাকতে পারত সুস্থ নাকি অসুস্থ, কিন্তু সমাজ কি আসলে ততটা সুশিক্ষিত হয়েছে? আমরা কি পেরেছি কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে? তারই উত্তর খুঁজছি আমি। দেখুন নারী দিবসে আমার করা একটি রিপোর্ট।
প্রকৃতির অমোঘ নিয়মে এক একটি নতুন প্রাণের আগমন পৃথিবীতে। সন্তানের জন্মে আবেগে ভাসে পরিবার, স্বপ্ন দেখে নতুন সম্ভাবনার। নতুন একটা বাচ্চা হলে যে মানুষ কতটা আনন্দিত হয় সেটা আমার না হলে আমি বুঝতাম না আর কি। সমাজ বাস্তবতায় কোনো কোনো আলোকিত স্বপ্ন কি কখনো পথ হারায় অন্ধকারের চোরাবালিতে? উচ্ছ্বাসের চিৎকারে নিজের অস্তিত্ব জানান দেয় নবজাতককে, কখনো কখনো মাপা হয় লৈঙ্গিক নিক্তিতে। তবে এসবের বিপরীতে আশার চিত্রই চোখে পড়ে এই পরিবারে। যেটা আমি পাই নাই সেটা যেন আমার মেয়ে কখনোই বঞ্চিত না হয়। একটা সমাজকে আগে নিতে গেলে ছেলে মেয়ে সমভাবে আমি মনে করি যে অধিকার এবং আদায়ের সংগ্রামে থাকতে হবে। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য না করে সবাইকে মানুষ হিসাবে দেখুন। একটা সময় ছিল কিশোর থেকে কিশোরীর ছোটাছুটির গণ্ডিটাও নির্ধারিত হতো আলাদা দৃষ্টিকোণে। মেয়ে হলেই ঘরের কোণে আটকে দেয়া, ছেলের কৈশোর কাটবে আনন্দে। সেই চিত্র পাল্টেছে এখন অনেকটাই। কিছু করতে গেলেই ভয়, এই যে একটা চাপা ভয় যে আমরা প্রতিবাদ করতে চাই করতে পারছি না, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রত্যেক নারীকে বলবো আপনারা সবাই এগিয়ে আসুন, কারো কোনো কথায় নিজেকে পিছিয়ে দিবেন না। এগিয়ে যাওয়া সমাজে নারী জাগুক দৃপ্ত শিখায়। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ NS কুলিশ এবং INS সুমিদা শুভেচ্ছা সফরে আসছে দেশে। এই নিয়ে জানাতে এই মুহূর্তে বাগেরহাটের মোংলা বন্দরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। নাবিলা, মোংলা এইমাত্র এসে পৌঁছেছে ভারতীয় দুটি যুদ্ধজাহাজ কুশিল এবং আরেকটি যুদ্ধজাহাজ পথে রয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই উপলক্ষে শুভেচ্ছা হিসেবে সফর হিসেবে তারা এখানে এসে পৌঁছেছে। তো এই মুহূর্তে আমরা একটি মাত্র জাহাজ মাত্র পৌঁছেছে, আরেকটি পথে রয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে কুলিশ। এই মুহূর্তে INS সুমেদা সেটি 3 দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে। এ সময় জাহাজ দুটিতে বাংলাদেশের নৌবাহিনীর সুসজ্জিত যে বাদক দল তারা কিন্তু তাদের অভিবাদন জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ্যের তালে তালে তাদেরকে অভিবাদন জানানো হচ্ছে এবং খুলনার যে নৌবাহিনীর যে ঐতিহ্য এবং রীতি অনুযায়ী এখানে ব্যান্ড পরিবেশন করা হচ্ছে এবং এখানকার খুলনার কমান্ডার নেভাল এরিয়া রিয়াল অ্যাডমিরাল M আশরাফুল হক চৌধুরী তিনি তাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশি যে দূতাবাসে কর্মরত যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছানোর পরে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদেরকে স্বাগত জানিয়ে মোংলা বন্দরে নিয়ে আসে। বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও জাহাজ দুটির অধিনায়ক বৃন্দ কমান্ডার খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোরিডা ওয়েস্ট এর সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজ দুটির কর্মকর্তা নাবিকগণ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন এবং সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আমরা জানতে পেরেছি। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা নাবিকগণ বানৌজা তিতুমির, বানৌজা মোংলা এবং বানৌজা ওমর ফারুক পরিদর্শন করবে বলেও আমরা এটি জানতে পেরেছি। এছাড়া ভারতীয় নৌবাহিনী দল সুন্দরবন ভ্রমণ করবেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভারতীয় এই নৌবাহিনীর যে দুটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে, এতে দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সব মিলে আমার কাছে নাবিলা এই ছিল মোংলা পোর্ট জেটি থেকে ভারতীয় যুদ্ধজাহাজ আগমনের সর্বশেষ খবর। বাগেরহাটের মোংলা বন্দর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। রংপুরের পীরগাছা মহিলা কলেজ মাঠের একটি পুকুর ভরাট করা হচ্ছে। অধ্যক্ষ বলছেন এটি করা হচ্ছে প্রতিষ্ঠানের অর্থায়নে। অভিভাবকরা জানিয়েছেন পুকুর ভরাটের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আবার ওই পুকুরকে খাল দেখিয়ে তা ভরাটের জন্য গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির কাবিটা প্রকল্পেও বরাদ্দ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান। পদাধিকার বলে তিনি কলেজের সভাপতিও। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ছবি দেখে কলেজ মাঠের এই জলাশয়টির আকার এখন আর বোঝা সম্ভব নয়।
এটিকে পুকুর হিসেবেই জানে এলাকাবাসী, যেটি মেশিন ব্যবহার করে পাইপলাইনে করে আনা মাটি দিয়ে এরই মধ্যে ভরাট করা হয়েছে 1 লাখ টাকা খরচ করে। অধ্যক্ষ সহ সবাই বলছেন মাটি ভরাটের ব্যয় নির্বাহ করা হয়েছে কলেজের নিজস্ব ফান্ড থেকে। আবার অভিভাবকরা বলছেন খাল ভরাটের জন্য সব শিক্ষার্থীর কাছেও ফি নেওয়া হয়েছে। স্যারা বলতেছে তোমাদের কাছে ফর্ম বিলিভার কিছু টাকা এক্সটেন্ড নেওয়া আছে, হ্যাঁ এটা আসলে আমরা পুকুর ভরাট কাজে ব্যবহার করবো আর কি। মানে 1 সপ্তাহ বা 10 দিন এইরকমের মধ্যে তো হওয়ার কথা, যদি কোনো সমস্যা না হয় মেশিনারি জিনিস যেহেতু। এটিকে খাল দেখিয়ে একটি প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওদের যেটা 20% ওইটার একটা বরাদ্দ। যদি বাস্তবে পাওয়া যায় তাহলেই শুধুমাত্র এটা কাজ করা হবে, না হলে এটার কাজ করার সুযোগ হবে না। কলেজের সভাপতি ও অধ্যক্ষকে দফায় দফায় চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একজন দিলেন ধমক, আরেকজনের প্রলোভন। অনুমোদন দিয়েই আমরা মনে করেন কাজ শুরু করছি। কি সমস্যা তাতে? কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের টাকা খরচ করে করছে, আর আপনি কোথায় আপনি কর্তৃপক্ষকে পাইলেন ভাই? মানে আপনার কি সমস্যাটা কি? মোবাইলে তো অনেক কিছু বলা যাবে না, এটা তো মানে জমি আছে, পুকুর আছে, আপনি দেখছেন, সেটা তো দেখিয়ে গেছে আপনার লোকের সঙ্গে কথা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি 2020-21 অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিটা কর্মসূচির 18 নম্বর সাধারণ প্রকল্পে 5,11,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100টি দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল 5টায় 25 দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি ভার্চুয়ালি উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু কিশোরদের মাঝে জাতির পিতার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ তুলে ধরতে মুক্তধারা নিউ ইয়র্ক এই প্রদর্শনীটির আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইসলাম এবং প্রদর্শনীর অন্যতম সমন্বয়ক মুক্তিযোদ্ধা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে আবৃত্তি করেন FRM রাশিদুল হাসান ও স্বাধীন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমন্তকি ওয়াহিদ। আপনাদের এই আয়োজন সম্পর্কে আসলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তধারার সারা বছরব্যাপী যে উদ্যোগ, সেই উদ্যোগের এটি একটি অংশ। বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক কিশোর থেকে এবং 15ই আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের জন্য এটা একটা বিরল একটা সুযোগ যে বঙ্গবন্ধু 100তম জন্মবার্ষিকীতে 100টা ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া। আমি হারিয়ে গেছি সেই 7ই মার্চের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনলাম, দেখলাম। সেদিন যেমন একটা অভিভূত একটা শিহরণ ছিল। নিউ ইয়র্কে এই ধরনের প্রদর্শনী সত্যি খুবই প্রশংসনীয়, ভালো প্রদর্শনী হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। নিউ ইয়র্কে যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা এসে খুবই জানতে পারবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা, কারণ প্রবাসে এত বড় ছবি এতগুলো ছবি 100টি ছবি নিয়ে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে এবং জ্যাকসন হাইটসে হচ্ছে। এটা মনে হচ্ছে ম্যানহাটনের কথা। এত চমৎকার পরিবেশে আশা করছি আমার খুব এনজয় করছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। আয়োজনটি অত্যন্ত প্রশংসার দাবিদার, কারণ এটা একটি দুর্লভ একটি আয়োজন। আমরা খুবই আনন্দিত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম মরাটা আমাদের ঘরে, এমন আতঙ্ক যে শিয়াল কুকুরও ডাকতে ভয় পায়। লকটা খুলে আমি বারান্দা যে একটু সারাউন্ডিংসটা দেখবো, সেই সাহসটা আমি করিনি। দেশে মহামারীর 1 বছর, টিকা এনেছে স্বস্তি, করোনার শিক্ষায় স্বাস্থ্য খাতের ক্ষত সারানোর তাগিদ। মশার উৎপাত থেকে মুক্তিতে এবার ঢাকা উত্তর সিটির এলাকাভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম। কিউলেক্স নিধনে সকাল বিকেল একযোগে ছিটানো হবে ঔষধ। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।